হুথি কেন এক মহা আতঙ্কের নাম? কতটা সক্ষম পশ্চিমাদের সহায়তা করতে? আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আশা করছি পুরো আলোচনায় পাশে পাবো আপনাদের। এমন কিছু সশস্ত্র গোষ্ঠী আছে এই পৃথিবীতে যাদের নাম শুনলেই পশ্চিমাদের ঘুম উড়ে যায়, অবশ হয়ে আসে হাত পা, থেমে যায় তাদের সব কর্মকাণ্ড। হ্যাঁ, হুথির কথাই বলছি। বিশ্লেষকরা বলছেন হুথিরাই একদিন বিশ্ব শাসন করবে। যারা বাঁকা চোখে মুখ খিঁচিয়ে অবজ্ঞা করত আর সন্ত্রাসী তকমা দিত, তারাই এই হুথির আশ্রয়ে থেকে শান্তিতে দিন যাপন করবে। হুথিরা প্রতিশোধ নেয়, তবে আশ্রিতদের কখনো কষ্ট দেয় না, বরং সকল অধিকার নিশ্চিত করে। তবে সেই প্রতিশোধ নিতে এবং উপযুক্ত জবাব দিতে সাম্প্রতিক সময়ে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের জাহাজগুলোয় হামলা চালাচ্ছে। তাদের ভাষ্য, গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের শোধ নিচ্ছে তারা। এতে বিশ্বের বড় বড় তেল কোম্পানিগুলো তাদের অতীব গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে, যার প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে। হুথিদের অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে। লোহিত সাগরে হুথিদের হামলা ইসরায়েল হামাস যুদ্ধের উত্তাপ আরও বৃহৎ অঞ্চল জুড়ে ছড়িয়ে দিতে পারে। হুথি কারা, কেনই বা তারা এই যুদ্ধে জড়ালো? ইয়েমেনে এক দশক ধরে চলা গৃহযুদ্ধের একটি পক্ষ হুথি, যারা আনসারুল্লাহ নামেও পরিচিত। 1990-এর দশকে তাদের উত্থান। তাদের নেতা হুসেইন আল হুথি শিয়া ইসলামের জায়েদি ধারার অনুসরণে ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন শুরু করেন। জায়েদিরা কয়েক শতাব্দী ধরে ইয়েমেন শাসন করলেও 1962 সালে গৃহযুদ্ধের পর সুন্নিরা ক্ষমতায় অধিষ্ঠিত হলে তারা কোণঠাসা হয়ে পড়ে। সৌদি আরবের পৃষ্ঠপোষকতা পাওয়া ওয়াহাবি মতবাদ মোকাবিলায় আল হুথি এই আন্দোলন গড়ে তোলেন। 1990 সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন একত্রিত হলে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন আলী আবদুল্লাহ সালেহ। তিনি প্রথম দিকে হুথিদের বিলিভিং ইউথ সংগঠনকে সমর্থন করতেন, তবে আন্দোলনটি জনপ্রিয় ও শাসক বিরোধী হয়ে উঠতে থাকায় তা সালেহের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন দেন সালেহ, যদিও ইয়েমেনের অধিকাংশ জনগণ ছিল এর বিরুদ্ধে। এই সুযোগটি কাজে লাগান আল হুথি। জনগণের পুঞ্জীভূত ক্ষোভকে কাজে লাগিয়ে তাদের রাস্তায় নামিয়ে আনেন। সালেহ সরকার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইয়েমেনি সেনারা 2004 সালের সেপ্টেম্বরে আল হুথিকে হত্যা করে, তবে আন্দোলনটির মৃত্যু হয়নি। হুথিদের সামরিক শাখায় ইয়েমেনি তরুণেরা দলে দলে যোগদান করে। 2011 সালের আরব বসন্তের ঝড় নাড়িয়ে দেয় ইয়েমেনকেও। হুথিরা দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সাআদা দখলে নিয়ে সালেহের শাসনের অবসানের দাবি করে। 2011 সালে সালেহ উপরাষ্ট্রপতি আবদ রাব্বু মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হন, তবে সে সময় তার সরকারের আর তেমন জনপ্রিয়তা ছিল না। 2014 সালে রাজধানী সানার বিভিন্ন অংশ দখলে নেয় হুথিরা। পরের বছরের শুরুতে তারা রাষ্ট্রপতির বাসভবনও দখল করে নেয়। হাদি সৌদি আরবে পালিয়ে যান। তার অনুরোধে 2015 সালের মার্চে হুথিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে সৌদি আরব। কয়েক বছর ধরে এই যুদ্ধ চলে। অবশেষে 2022 সালে এসে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। 6 মাস পর সেই চুক্তি ভেঙে গেলেও তারা আগের মতো আর তুমুল যুদ্ধে জড়ায়নি। জাতিসংঘ জানায় ইয়েমেন যুদ্ধ পৃথিবীর সবচেয়ে গুরুতর মানবিক বিপর্যয় হিসেবে দাঁড়িয়েছে। তাদের তথ্য অনুযায়ী এই যুদ্ধে প্রায় 2.5 লাখ মানুষের মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির পর থেকে হুথিরা ইয়েমেনের উত্তরাঞ্চলের অধিকাংশ জায়গা থেকে তাদের দখল ছেড়ে দিয়েছে। তারা সৌদি আরবের সঙ্গে স্থায়ী চুক্তিতে যেতে চাইছে, যাতে করে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ও তারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে। হুথিদের পৃষ্ঠপোষকতায় আছে ইরান। 2014 সালে ইয়েমেনে গৃহযুদ্ধ তীব্র হওয়ায় এবং সৌদি আরবের সঙ্গে ক্রমবর্ধমান দ্বন্দ্বের জেরে হুথিদের সহায়তা বাড়িয়ে দেয় ইরান। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের 2021 সালের প্রতিবেদন থেকে জানা যায়
সমুদ্র মাইন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহ অন্যান্য অস্ত্রশস্ত্র ও কারিগরি সুবিধা দিয়ে হুথিদের সহায়তা করে ইরান। ইরানের কথিত অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স এর অংশ হুথিরা। এটি মার্কিন সাম্রাজ্যবাদ ও জায়নবাদের বিরুদ্ধে ইরানের নেতৃত্বে গঠিত একটি আঞ্চলিক সামরিক জোট। গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহের মতো ইয়েমেনে ইরানের আস্থার জায়গা হুথিরা। হুথিদের তৈরি মিসাইলের পরিসর, লক্ষ্যভেদী নিশানা ও মরণঘাতী সামর্থ্য সম্পর্কে ধারণা পেতে কাজ করছেন মার্কিন কর্মকর্তারা। মার্কিন গোয়েন্দা সংশ্লিষ্ট এক কর্মকর্তা সিএনএনকে আগে জানিয়েছিলেন, প্রথম দিকে ইরান থেকে আলাদা আলাদা সরঞ্জাম চোরা পথে ইয়েমেনে এনে স্থানীয়ভাবে অস্ত্র তৈরি করত হুথিরা। তিনি জানান, হুথিরা বেশ কার্যকর মডিফিকেশন ঘটিয়েছে, যার ফলে তাদের যুদ্ধাস্ত্রের বেশ উন্নতি ঘটেছে। এর ফলে ডিসেম্বরের শুরুর দিকে তারা দক্ষিণ ইসরায়েলের এইলাতে মধ্যম পরিসরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে, যা পরে ভূপাতিতের কথা জানায় ইসরায়েল। ইসরায়েলের জন্য হুথিরা এখন পর্যন্ত বড় কোনো হুমকি হিসেবে আবির্ভূত হতে না পারলেও তাদের প্রযুক্তি লোহিত সাগরে বিপর্যয় ঘটাতে সক্ষম। সম্প্রতি তারা লোহিত সাগরে ড্রোন ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সাহায্যে বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করছে, যাদের অনেকগুলোর সঙ্গেই ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই। ভূগোল ও প্রযুক্তিগত দিক বিচারে হামাস কিংবা হিজবুল্লাহর মতো হুথিরা ততটা শক্তিশালী নয়, কিন্তু লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে তাদের হামলা ইসরায়েল ও এর মিত্রদের বেশ সমস্যায় ফেলে দিচ্ছে। সাগরের এই অংশের অন্যরকম গুরুত্ব রয়েছে বৈশ্বিক অর্থনীতিতে। ইয়েমেন উপকূলের বাব এল মানদেব থেকে মিশরের উত্তরাঞ্চলে সুয়েজ খাল পর্যন্ত বিস্তৃত এই সাগর বিশ্ব বাণিজ্যের 12% সরবরাহ ও 30% কন্টেইনার এই পথ দিয়ে যায়। 2021 সালে এভার গিভেন নামে একটি জাহাজ সুয়েজ খালে আটকে পড়ায় প্রায় এক সপ্তাহ এ পথে বাণিজ্য বন্ধ ছিল। এতে প্রতিদিন প্রায় $10 বিলিয়ন মূল্যের পণ্য সরবরাহ স্থগিত থাকে, যাতে বিশ্ব পণ্য সরবরাহ ব্যবস্থায়ও লাগে ভাটার টান। গত 9 ডিসেম্বর থেকে প্রায় প্রতিদিনই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ টার্গেট করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথিরা। এতে বিশ্ব অর্থনীতির আকাশে নতুন কালো মেঘের সৃষ্টি হয়েছে। হুথিদের হামলার আশঙ্কায় ইতোমধ্যে বিশ্বের বৃহত্তম 5টি শিপিং ফার্মের মধ্যে 4টি মায়রস্ক, হাপাগ, লয়েড, সিএমএ, সিজিএম গ্রুপ ও এভারগ্রিন লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ রেখেছে। বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠান ব্রিটিশ পেট্রোলিয়ামও অর্থাৎ বিপিও গত সোমবার একই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। এতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের মূল্য বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হুথিদের হামলা এড়াতে চাইলে জাহাজগুলোকে আফ্রিকা হয়ে অধিকতর দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এতে বিমা খরচও বেড়ে যাবে বহুগুণ। পণ্য পরিবহনের খরচ বেড়ে গেলে কোম্পানিগুলো তাদের পণ্যের দামও বাড়িয়ে দেবে। এতে করোনা মহামারী পরবর্তী মূল্যস্ফীতির পাশাপাশি বিভিন্ন দেশের সরকারকে আরেকটি নতুন ধাক্কা সামলাতে হচ্ছে। হুথিরা বলছে তারা তখনই থামবে যখন ইসরায়েল গাজায় খাবার ও ওষুধ প্রবেশ করতে দেবে। তাদের প্রত্যাশা, এই পদক্ষেপের ফলে ইসরায়েলের মিত্ররা আর্থিক চাপে পড়বে। এর ফলে গাজায় বোমাবর্ষণ থেকে বিরত হতে পারে ইসরায়েল। হুথিদের ফিলিস্তিন ইস্যুকে সর্বাগ্রে রাখার পেছনে নিজেদের মাটিতে আইনগত বৈধতা পাওয়ার চিন্তাও কাজ করে থাকতে পারে, যেহেতু তারা ইয়েমেনের উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। এর ফলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও হুথিদের অবস্থান সংহত হবে, কেননা তারা এই দুই দেশকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আজ্ঞাবহ মনে করে। লোহিত সাগরে হুথিদের হামলার উদ্দেশ্য আরও বেশি সংখ্যক দেশকে একই সংঘাতে জড়ানো। ইসরায়েল ইতোমধ্যে জানিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকলে হুথিদের বিরুদ্ধে তারা একাই লড়বে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হানেগবি জানান, এটি একটি বৈশ্বিক ইস্যু। এ কারণে হুথিদের হামলা মোকাবেলায় বৈশ্বিক সংহতির প্রয়োজন। মার্কিন এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জানান, গত বছরের শেষের দিকে লোহিত সাগরে অন্তত 12টি বাণিজ্যিক জাহাজকে টার্গেট করা হয়েছে, যা গত 2 প্রজন্মে দেখা যায়নি। এর ফলে অন্তত 44টি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, আন্তর্জাতিকভাবে যার প্রভাব আরও গুরুতর। হুথিদের হামলা রোধে সে সময় যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, নরওয়ে ও অন্যান্যদের নিয়ে নতুন এক বহুজাতিক নৌ টাস্ক ফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। হুথিদের এক মুখপাত্র মোহাম্মদ আল বুখাইতি আল জাজিরাকে জানান, তারা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যে কোনো জোটকে মোকাবেলা করবেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে দেরিতে হলেও কিছু কাজ শুরু করেছে বাইডেন প্রশাসন।
তবে তাদের দ্বিচারিতার কারণে মধ্যপ্রাচ্যে তারা নতুন করে জটিলতার মুখোমুখি হচ্ছে। কেননা সবসময় কার্যকর বিদ্রোহী হুথিরা এ অঞ্চলে নিজেদের সক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যে তাদের এড়িয়ে যাওয়ার আর কোনো উপায় নেই। দর্শক, শেষ করছি আজকের মতো। ভালো থাকুন।